নমস্কার। চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বিদ্যুৎ চক্রবর্তীর বক্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড় এবং তৃণমূলের মধ্যে আতঙ্ক ভীষণভাবে দানা বেঁধেছে। তড়িঘড়ি বৈঠকে ডেকেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এমএলএ এমপিদের সাথে কথা বলছেন, মন্ত্রীদের সাথে এর পরের স্ট্র্যাটেজি কী সেটা তিনি নির্দিষ্ট করবার জন্য সবার পরামর্শ নিচ্ছেন। যদিও তিনি কারোর পরামর্শ অনুযায়ী অতটা কাজ করেন না, যেটা তিনি ভাবেন যে এই সময়ে এটা প্রয়োজন আছে সেটাই তিনি প্রয়োগ করেন, কিন্তু ওলটপালট করে দিয়েছে। বিদ্যুৎ চক্রবর্তীর বক্তব্যটা আপনাদের শোনাবো। এতদিন সারফেসে সেইভাবে আসেনি, কিন্তু সুমন যেভাবে এবিপি আনন্দতে এই অনুব্রতের গালাগাল পরবর্তী সময়ে বিদ্যুৎ চক্রবর্তী দীর্ঘদিন যেহেতু এই অনুব্রত মণ্ডলের এইরকম গালাগাল খেতে খেতে অভ্যস্ত হয়েছেন সেটা জানা ছিল, সেটা সবার সামনে আনলেন। আর রাজ্য রাজনীতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে পার্কে মাঠে ময়দানে প্রত্যেকটা জায়গায় আলোচিত হচ্ছে এই প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী বিদ্যুৎ চক্রবর্তীর বক্তব্যটা। এবং তিনি যা বললেন তাতে চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সামনেই নির্বাচন আসছে, কিভাবে সামাল দেন সেটাই দেখার তড়িঘড়ি। তাই তিনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন ওয়েতে কীভাবে আগামীতে সাধারণ মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারবে, আবার কি মাস্টার স্ট্রোক দেবেন, কিভাবে আবার কতটুকু সুবিধা পাইয়ে দিয়ে এই সমস্ত জিনিস আবার ধামাচাপা দেবেন সেটা চেষ্টা করছেন। আগে বক্তব্যটা শুনে নিন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকতো তাহলে আজকে এই নন অ্যাভেলেবল ওয়ারেন্টের ফলে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায়। উনি কোনোদিন ভদ্র ভাষায় কথা বলেননি। এটা বোধহয় মনে হয় ওনার জন্মগত একটা রোগ। সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলো বলেছেন এটা খুবই কদর্য, এটা মানে শোনা যায় না, কিন্তু এটা যে উনি বলতে পারেন এই ব্যাপারে কিন্তু আমার সেরকম কোনো সন্দেহ নেই। কারণ আমি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এটা কিন্তু হামেশাই শুনতে হয়েছে। তার কয়লাকে তুমি যতই ধোও তার রং কি কালো থেকে সাদা হবে? আমি যখন উপাচার্য ছিলাম সেই সময় আমার সঙ্গে উনি শুধুমাত্র কদর্য ভাষা প্রয়োগ করেছেন তা নয়, আমার সঙ্গে কদর্য ব্যবহার করেছেন। এবং তার কতগুলো উদাহরণ আমি দিতে চাই। যেমন একদম প্রথমে যেটা বলবো যে অনুব্রত মণ্ডল তাঁর ক্ষমতা দেখাবার জন্য আমাদের বিশ্বভারতীর একটা ঐতিহ্যবাহী গেট, এই গেটটাকে ভাঙা হয়। এই ভাঙার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং তৎকালীন বীরভূমের একজন এমএলএ। এবং সবচেয়ে যে দুঃখের বিষয়, পুলিশের যে থানা সেটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই। যখন অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হতো উনি আমাকে ধমকি দিতেন এরকমভাবে, গুলি করে মেরে ফেলবো, পাগল। আর তবে একটা বলবো যে আমি আমার স্ত্রী এবং মাকে উনি কখনো সেভাবে গালাগালি দেননি, কিন্তু আমার পরলোকগত পিতাকে উনি বারবার নিয়ে এসছেন এবং বাবা তুলে যে ধরনের গালাগালিগুলো দেওয়া যায় সব গালাগালি আমি শুনেছি। এবং উনি অবলীলাক্রমে আনইন্টারাপ্টেডলি উনি আমাকে গালি দিয়ে 21 দিন আমাকে উনি বন্দি করে রেখেছিলেন। উনি এবং ওনার বসংবদ যারা আছে তারা আরও মারাত্মক, কেন তারা এসে আমাকে শুধুমাত্র গালিগালাজ করতো তা নয়, আমাকে অফিসে তালা বন্ধ করে রেখে দিত। মানে ধরো 1 দিন 2 দিন এরকম বহুবার ছিলাম আমি, কিন্তু সবচেয়ে যেটা বেশি হয়েছিল সেটা হচ্ছে 21 দিন। 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল। এবং সেই বন্দি অবস্থায় শেষ দিকে এমন অবস্থা হয়েছিল, জল ছিল না, জলের লাইন কেটে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল। শেষে আমি সেদ্ধ ভাত, আমি আমার ছেলে এবং মেয়ে ছিলাম, আমার স্ত্রী তখন থাকতেন না, তিনি দিল্লিতে থাকতেন। তো সেই 21 দিন কাটার পরে পুলিশ কিন্তু কোনো সাহায্য করেনি, আমাকে সাহায্য করেছিলেন কলকাতা হাইকোর্ট। এই বক্তব্য শোনার পরে মাথা না বিগড়ে কোথায় যাবে? একেবারে প্রাক্তন উপাচার্য সরাসরি বললেন যে অনুব্রতের মাথায়
মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত না থাকলে তিনি এতটা বারবারন্ত তার হতো না, এই রকম ঔদ্ধত্য তিনি দেখাতেন না। এটা সর্বত্র আলোচিত হচ্ছে এবং আমি বলতে পারি যে এই বিদ্যুৎ চক্রবর্তী বলুন বা এই ধরনের যারা শিক্ষাবিদ বা আইএএস আইপিএস তাদের মধ্য থেকে যদি এই ধরনের কথাবার্তা উঠে আসে শাসক দলের বিরুদ্ধে, তাহলে কোন শাসক দল আর নিশ্চিন্তে বসে থাকবে বলুন? আগামী 2026-এর নির্বাচনে এটা কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে এবং এরা আগামী দিনে কতটুকু কী ভূমিকা নেবে এই সরকারের অপসারণে সেটা দেখতে পাবেন। সময় আপনাদের বলে দেবে। আমি এরপরেই আর একটা প্রতিবেদন নিয়ে আসছি, আপনারা অবাক হয়ে যাবেন সেই প্রতিবেদন দেখলে। এবং আমি এটুকু বলতে পারি যে শেষের শুরু, ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার যাওয়া একটা সময়ের অপেক্ষা, কারা আসবে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে এটা যেন দেওয়াল লিখন স্পষ্ট হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আলোচনা শুরু হয়ে গেছে। এর পরেও তিনটে টার্মস এই দুর্নীতি করেও তারা জিতেছেন, কিন্তু আর না, মানুষ অনেক বুঝেছেন। মানুষ এবারে সোচ্চার, কিছু তো একটা করবেনই, কীভাবে করবেন আগামী দিনে আপনারা জানতে পারবেন। এরকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন এই আশা রাখছি।